সৃষ্টির মুহূর্তে আদি বিস্ফোরণের 1 সেকেন্ডের 100 ভাগ সময় পার হলে তাপমাত্রা ওঠে কয়েক হাজার কোটি ডিগ্রি সেন্টিগ্রেডে। এই উষ্ণতায় কোনো পদার্থের অস্তিত্বই অসম্ভব, কেননা এই অবস্থায় কোনো পরমাণু কেন্দ্রিন সৃষ্টি হতে পারে না। অর্থাৎ নিউট্রন আর প্রোটন একসঙ্গে জমাট বেঁধে থাকা সম্ভব নয়। এই সময় যেসব বস্তুকণা রশ্মিপুঞ্জ থেকে সৃষ্টি হয়েছিল তার সঙ্গে বিপরীত কণাগুলিও সৃষ্টি হয়ে উল্টো দিকে ছিটকে বেরিয়ে গিয়েছিল, যেমন প্রোটন অ্যান্টিপ্রোটন, নিউট্রন অ্যান্টিনিউট্রন, ইলেকট্রন পজিট্রন ইত্যাদি। এর মিনিট 3 পরে যখন তাপমাত্রা নেমে দাঁড়ালো 100 কোটি ডিগ্রি সেন্টিগ্রেডে, তখন প্রোটন ও নিউট্রনের সমন্বয় তৈরি হল পরমাণুর কেন্দ্রিন। ক্রমেই ইলেকট্রন বাধা পড়ে তৈরি করল হাইড্রোজেন। কিন্তু অ্যান্টিপ্রোটন, অ্যান্টিনিউট্রন আর পজিট্রনও তো তৈরি হয়েছিল সমান পরিমাণে একই সময়ে। তাহলে তাদের এখন খুঁজে পাওয়া যায় না কেন মহাবিশ্বের কোথাও? শুধুমাত্র পরীক্ষাগারেই বিশেষ কোনো গবেষণার সময় এদের অস্তিত্ব টের পাওয়া যায় কেন? এর উত্তর দিতে খাড়া করা হয়েছে দুটি তত্ত্ব। প্রথম তত্ত্ব বলে যে কোনো অজানা কারণে বিপরীত কণার চেয়ে বস্তুকণা কিছু বেশি সংখ্যায় সৃষ্টি হয়েছিল, তাই পারস্পরিক ধ্বংসের শেষে কিছু বস্তুকণা উদ্বৃত্ত রয়ে যায় এবং এই উদ্বৃত্ত কণাগুলো থেকেই সৃষ্টি হয় গ্যালাক্সির। দ্বিতীয় তত্ত্ব মেনে নেয় যে বস্তুকণা ও বিপরীত কণা সমান সংখ্যায় তৈরি হয়েছিল, কিন্তু কোনো অজানা কারণে বস্তুকণাগুলি আর বিপরীত কণাগুলি পৃথক হয়ে দুটি আলাদা অঞ্চলে গিয়ে জড়ো হয়। এখন আমরা বিশ্বের যে অংশে বাস করি তা বস্তু কণা দিয়ে গঠিত। বিশ্বের যে অংশ বিপরীত কণা দিয়ে গঠিত সেটিও বহাল তবিয়তেই আছে, তবে তা অনেক ব্যবধানে। তাই দুটি জগতের মধ্যেই ধ্বংসক্রিয়া ঘটছে না, অর্থাৎ দুটি বিপরীত প্রকৃতির মহাবিশ্ব পাশাপাশি রয়েছে। অবশ্য মাঝে মাঝেই দুই বিশ্বের কণারা গায়ে গায়ে লেগে ধ্বংস হচ্ছে। নানা মহাজাগতিক রশ্মি নাকি এই ধ্বংসলীলারই ফসল। যখন এই পর্যায়ে স্ফুলিঙ্গ আর বিস্ফোরণে থিতিয়ে আসে, তখন পুরো নক্ষত্রটা আবার মাধ্যাকর্ষণের চাপে লাল দৈত্য বা রেড জায়ান্ট হয়ে ওঠে আর শেষবার বিস্ফোরণের জন্য তৈরি হয়। লোহার প্রাধান্যের জন্য একে বেশ লালচে দেখায়। প্রতি পর্যায়ে বিস্ফোরণের সময় নক্ষত্রের বাইরের দিকের কিছুটা অংশ আর তার মাঝখানে মৌলিক পদার্থগুলি স্ফুলিঙ্গ হয়ে মহাশূন্যে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু শেষ বিস্ফোরণে প্রায় পুরো নক্ষত্রটাই ফেটে গিয়ে মহাকাশে ছড়িয়ে পড়তে শুরু করে, আর এর ছিন্ন ভিন্ন অংশগুলি বেলুন ফোলানোর মতো কেন্দ্রস্থল থেকে ফুলতে থাকে। নক্ষত্রের এই বিস্ফোরিত অতিকায় অবস্থাকেই বলে সুপারনোভা। আকাশে ক্র্যাব নেবুলা নামে যে নক্ষত্রপুঞ্জ দেখা যায় তা আর কিছুই নয়, এটি একটি সুপারনোভা। এর ছিন্ন ভিন্ন অংশ বা স্ফুলিঙ্গগুলি সেকেন্ডে 1600 কিলোমিটার বেগে ফুলে উঠছে। প্রায় 450 কোটি বছর আগে এই রকমই একটা ছিটকে আসা জ্বলন্ত অংশ ক্রমশ ঠান্ডা হতে হতে আজকের পৃথিবী সৃষ্টি হয়েছে। এরকম একটা তত্ত্ব অনেক বিজ্ঞানীরই মনে জোরদার হয়ে উঠছে। এটাই কি নক্ষত্রের শেষ অবস্থা? আপাত দৃষ্টিতে তাই মনে হলেও তার জীবনী শক্তি সহজেই ফুরিয়ে যায় না। অনেক সময় এমনও হতে পারে যে নক্ষত্রের কেন্দ্রস্থলে কিছুটা অংশ বিস্ফোরণ এড়িয়ে যায়, তখন সেই ঘন অংশটা আগের মতো মাধ্যাকর্ষণে আরো ঘন হতে থাকে। এই ঘনত্বটা এমন অবস্থায় পৌঁছায় যে এর 1 চামচ ওজন করলে দাঁড়াবে 1 টনের বেশি। এই ঘনত্বে তাপ এত অকল্পনীয় বেড়ে যায় যে সাদা আলো বিচ্ছুরিত হতে থাকে। তখন নক্ষত্র হয়ে ওঠে হোয়াইট ডোয়ার্ফ বা শ্বেতবামন। এই শ্বেতবামনের স্থায়িত্বের জন্য একটা শর্ত হলো এই যে এর ভর সূর্যের ভরের 1.5 গুণের বেশি হবে না। ভরের এই সীমাকে বলা হয় চন্দ্রশেখর লিমিট। নোবেল জয়ী বিজ্ঞানী ডক্টর সুব্রামানিয়ান চন্দ্রশেখরের সম্মানে এই নামকরণ। শ্বেতবামনের ঘনত্ব আর এমন কি বেশি? মৃতপ্রায় নক্ষত্রের ভর যদি চন্দ্রশেখর লিমিট ছাড়িয়ে যায় তাহলে হয়তো বেশিক্ষণ শ্বেতবামন হওয়ার সুযোগই হয় না। অতি দ্রুত সংকোচনের ফলে ঘন হতে হতে যখন
1 চামচ নক্ষত্রের ওজন দাঁড়াবে প্রায় 100 কোটি টন, তখন পরমাণুর ভেতর এত চাপ পড়বে যে ইলেকট্রনগুলি আর প্রোটনের চারপাশে ঘুরবার শক্তিই পাবে না। প্রোটনের ঘাড়ের উপর পড়ে মিশে যাবে আর তৈরি হবে নিউট্রন কণিকা। এই অবস্থায় নক্ষত্রের টুকরোটা হয়ে উঠবে নিউট্রন কণিকার পিণ্ড বা নিউট্রন নক্ষত্র। নিউট্রন নক্ষত্রের বৈশিষ্ট্য হল এরা একটি নির্দিষ্ট সময় অন্তর প্রচণ্ড শক্তিশালী বেতার তরঙ্গ ছুড়ে দিতে থাকে, তাই এদের পালসার বা স্পন্দিত নক্ষত্র বলা হয়ে থাকে। এটা প্রথম যখন ধরা পড়ে তখন অনেকেই ভেবেছিলেন যে কোনো উন্নততর বুদ্ধিমান জীব বোধহয় সংকেত পাঠাচ্ছে, কিন্তু পরে বোঝা গেল পালসারের নিজস্ব কক্ষে আবর্তনের ফলে তরঙ্গের এই নির্দিষ্ট সময়ের ব্যবধান তৈরি হয়। 1 সেকেন্ডেরও কম সময়ে তার 1 পাক ঘোরা হয়ে যায়, ফলে এর চারদিকে প্রচণ্ড শক্তিমান এক চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, যা এই শক্তি বিকিরণের উৎস। কিন্তু নিউট্রন নক্ষত্রই কি ঘনত্বের শেষ সীমা? নিউট্রনও তো মাধ্যাকর্ষণের মায়ামুগ্ধ, তাই এর পরেও তার সংকোচন তো থামবে না। ক্রমশ ছোট হতে হতে নিউট্রন নক্ষত্রের আয়তন হবে একটা বিন্দুর মতো। তখন ঘনত্ব অসীম, বস্তুর ভর অসীম, সুতরাং মাধ্যাকর্ষণের বলও অসীম। এই অসীম আকর্ষণে জেগে উঠবে তার সর্বগ্রাসী ক্ষুধা, যা হাতের কাছে পাবে তাকে গ্রাস করতে চাইবে। এই অসীম আত্মকেন্দ্রিক কৃপণতায় সে কিছুই ছাড়বে না, বাইরের দিকে না তাপ, না আলো, না বেতার তরঙ্গ। তাই মানুষের চোখে সে তখন একটা নিকষ কালো গহ্বর বা ব্ল্যাক হোল। আমাদের আলোচনা বিষয় জীবের জেনেটিক কোড। এই বিষয়ে বলবেন ডক্টর মুস্তাক ইবনে আইয়ুব, সহযোগী অধ্যাপক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে অনুষ্ঠানে স্বাগত। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। জীবের জেনেটিক কোড কি এবং এটি কখন কিভাবে আবিষ্কৃত হয়েছে? জেনেটিক কোড হচ্ছে একটি সংকেত, যেই অনুযায়ী আমাদের সকল জীব, আমরা মানুষ আছি অথবা পরিবেশে প্রকৃতিতে আমরা যত জীব দেখতে পাই, ব্যাকটেরিয়া থেকে শুরু করে গাছপালা পর্যন্ত, এই সকল জীবের যেই গঠন এবং তার যে কাজ, এর সাথে যুক্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অণু, সেটি হচ্ছে প্রোটিন। এই প্রোটিন তৈরির তথ্য বহন করে। তার মানে জেনেটিক কোড হচ্ছে প্রোটিন তৈরির সংকেত, তথ্য বহনকারী সংকেত। তো এটি 1961 সালে ডিএনএ আবিষ্কারের যিনি অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি, পুরোধা ব্যক্তি, ফ্রান্সিস ক্রিক, যিনি আমরা অনেকেই জানি যে ডিএনএর যে গঠন আবিষ্কার হয়েছে 1953 সালে, সেই গঠন আবিষ্কারকদের একজন। এবং ফ্রান্সিস ক্রিক যখন এই জেনেটিক কোডের ধারণাটি দেন, 3 অক্ষর বিশিষ্ট সংকেত যেটি প্রোটিন তৈরির এই তথ্য বহন করছে, এই ধারণাটি যখন দেন, সেই সময়টাতে আরও 2 জন বিজ্ঞানী, একজন মার্শাল নিডেনবার্গ এবং আরেকজন হচ্ছেন হেনরিক ম্যাথি, এরা 2 জন প্রথম দেখালেন যে আসলেই 3টি সংকেত দিয়ে প্রোটিন তৈরির যে অন্যতম একক বা প্রোটিন তৈরির যে বিল্ডিং ব্লক, যারা অ্যামিনো অ্যাসিড, সেই অ্যামিনো অ্যাসিডের তথ্য বহন করা যায়। এবং তারা বললেন যে ইউ 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 এরকম 3টি অক্ষর একসাথে হলে সেটা দিয়ে ফিনাইল অ্যালানিন নামে একটি অ্যামিনো অ্যাসিড তৈরি হয়। এর পরবর্তীতে আরও 2 জন বিজ্ঞানী, একজন ফিলিপ লিডার এবং হরগোবিন্দ খোরানা, যাকে আমরা অনেকেই চিনি, আমাদের উপমহাদেশেরই একজন বিজ্ঞানী, এরা 2 জন মিলে পরবর্তীতে আরও কোডগুলো আবিষ্কার করলেন। তাহলে সব মিলিয়ে জেনেটিক কোডের সংখ্যা হচ্ছে আসলে 64টি। জি, এই 64টি কোড 3 অক্ষর বিশিষ্ট। আমাদের যে যতগুলো অ্যামিনো অ্যাসিড আছে এবং তার সংখ্যা হচ্ছে 20টি, তাহলে 64টি কোড মিলে এই 20টি অ্যামিনো অ্যাসিড যে নির্দেশ দেয়, নির্দেশনা বহন করে, সেটি হচ্ছে আমাদের জীবের জেনেটিক কোড। শুনলাম, খুব চমৎকারভাবে বললেন। তো জেনেটিক কোড কি পরিবর্তন করা যায় এবং এটি কি কি পদ্ধতিতে পরিবর্তন করা যায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এখনকার সময়ের জন্য ভীষণ প্রাসঙ্গিক একটি বিষয়। এই যে আমরা বললাম যে জেনেটিক কোড 3 অক্ষর বিশিষ্ট, তাহলে আমরা একটু আগে জেনে নিই যে কোথায় থাকে। যেমন আমরা যে কোনো কোড, যে কোনো তথ্য যদি আমি লিখি, তাহলে আমি একটা বইয়ের ভিতরে লিখতে পারি। আমরা অনেকেই জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে এনিগমা নামে একটি কোড ছিল, যে কোডটিকে আমরা ব্রেক করতে পেরেছি এবং আমরা বুঝতে পেরেছি যে সংকেত দিয়ে আসলে সত্যিকার অর্থে কী তথ্য বোঝাচ্ছে। তো আমাদের জীবের কোষের ভেতরেও এই যে জেনেটিক কোড যেটি বলছি, এটি থাকে আমাদের ডিএনএর ভেতরে।
তাহলে আমি একটু আগে বললাম প্রোটিনের কথা, এখন আবার বলছি ডিএনএর কথা। তাহলে ডিএনএর ভেতরে থাকছে আমাদের এই জেনেটিক কোড বা তথ্যটি, এবং সেটি কিভাবে কাজ করবে, কি ধরনের অণু তৈরি করবে, সেই অণুটি কীরকম কী ধরনের কাজে যুক্ত থাকবে, এটি কিন্তু নির্ধারিত হচ্ছে প্রোটিনের মাধ্যমে। তাহলে প্রোটিন কোথায় থাকে? এই যে আমরা দেখি চোখ দিয়ে, আমাদের চুল, আমাদের এই যে চামড়া, যা দেখতে পাই, এ সব কিছু তৈরি হয়েছে প্রোটিন দিয়ে। আবার যা আমরা দেখতে পাই না, আমাদের শরীরের ভেতরে যেমন হরমোন আছে নানান রকমের, যেমন ইনসুলিন হরমোন, যার অভাবে ডায়াবেটিস হয়, অথবা আমরা যে চিন্তা করি আমাদের ব্রেইনের ভেতরে নিউরো ট্রান্সমিটার, এগুলোও কিন্তু প্রোটিন। তাহলে এই যে প্রোটিন তৈরি হচ্ছে এই যে কোডগুলো দিয়ে, কোড থাকছে ডিএনএতে, তাহলে আপনি যদি ডিএনএর কোডে পরিবর্তন করেন, তাহলে এই যে আমি ইনসুলিনের কথা বললাম, নিউরো ট্রান্সমিটারের কথা বললাম, আমাদের স্কিন তৈরি হওয়ার জন্য যে প্রোটিন, এই সব কিছুতেই কিন্তু পরিবর্তন আনা সম্ভব। কারণ সংকেত যখন পরিবর্তন হয়ে যাবে, তখন সংকেত থেকে যা তৈরি হওয়ার কথা সেটিও কিন্তু পরিবর্তন আরেক রকম হয়ে যাবে, আর অন্যরকম হয়ে যাবে। এটি খানিকটা এরকম, যেমন আমি একটি বইতে লিখলাম যে তুমি স্কুলে যাও, তো যাকে বললাম সে তো এই বার্তাটা পাওয়ার পরে স্কুলে যাবে। কিন্তু আমি যদি ওখানে লিখি যে তুমি বাজারে যাও, তাহলে ওই যে স্কুলের জায়গায় বাজার লিখে দিলাম, তাহলে তথ্যটা পরিবর্তন হলো, তথ্য পরিবর্তনের কারণে সে কিন্তু বাজারে যাবে। ঠিক এরকম একটি বিষয় কাজের ক্ষেত্রে নানান রকম পরিবর্তন হতে পারে যখন আমরা এই ডিএনএর ভেতরের এই জেনেটিক কোড যেটি, সেটি যখন আমরা পরিবর্তন করব। বৈজ্ঞানিক পদ্ধতিগুলো কি কি? হ্যাঁ, এই জেনেটিক কোড পরিবর্তন করার যে বিজ্ঞান, সেটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যেখানে যেই সাবজেক্ট আমি পড়াশোনা করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি নামে একটি বিভাগ আছে, এবং দেশের অনেক বিশ্ববিদ্যালয়ে বিভাগটি আছে। এটি একেবারে আধুনিকতম একটি বিজ্ঞান। আমরা যেমন এখন সময়ে এআই নিয়ে অনেক কথা বলি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিন্তু বায়োলজিক্যাল সায়েন্সে ঠিক ওরকম একটি আধুনিক বিজ্ঞান। যদিও এটি শুরু হয়েছিল সে 80-র দশকে, কিন্তু এর প্রচণ্ড বিকাশ হয়েছে গত, আপনি যদি 20-25 বছরের ইতিহাস দেখেন, দ্রুত পরিবর্তন হয়েছে। বিশেষ করে আমাদের এই জেনেটিক কোডের যে পরিবর্তন বা পরিমার্জন, এটাকে যদি আমরা এক অর্থে জিন এডিটিং বলি, তাহলে এই জিন এডিটিংয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়েছে এই যে 2010 সাল থেকে 20 সাল এর ভেতরে, 10 বছর। এবং এই সময়ে ক্রিসপার কাজ নামে একটি প্রযুক্তি এসছে। ক্রিসপার প্রযুক্তি দিয়ে আমরা খুব সহজেই এই ডিএনএ আমরা এডিট করতে পারি। এর আগেও কিন্তু জিন এডিটিং এর আরো পদ্ধতি জানা ছিল, যেমন ট্যালেন নামে একটি পরিবর্তন ছিল, জিঙ্ক ফিঙ্গার নামে একটা প্রযুক্তি ছিল। এই প্রযুক্তিগুলো দিয়ে আমরা এই ডিএনএ এর কোড যেটি, সেটিকে পরিবর্তন করতে পারতাম। কিন্তু এখন আমরা ক্রিসপার পদ্ধতিতে আরো ভার্সেটাইল, একটি আরো শক্তিশালীভাবে এবং সহজভাবে আমরা এই পরিবর্তনগুলো করতে পারি। জীবের জেনেটিক কোড পরিবর্তনের সুবিধা কি কি? এটি পরিবর্তনের এই বিষয়টি কিন্তু প্রকৃতিতে প্রাকৃতিকভাবেই ঘটে। যেমন ধরেন, আপনি একটি ব্যাকটেরিয়া কোনো এক সময় সে খুব শীতল একটা পরিবেশে আছে, কোনো কারণে ওই পরিবেশটি হঠাৎ উত্তপ্ত হয়ে গেল কোনো কারণে, তাহলে কিন্তু এই ব্যাকটেরিয়াটাকে ওখানে যদি বেঁচে থাকতে হয়, তাহলে তাকে অ্যাডাপ্ট করতে হবে পরিবেশের সাথে। সুতরাং এই যে তাকে একটা পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খাওয়াতে হচ্ছে, অভিযোজন যেটাকে আমরা বলি, সেটার জন্য কিন্তু তার নতুন রকমের প্রোটিন দরকার হবে। তার মানে তাকে আসলে তার যে কোড ছিল সেই কোডের পরিমার্জন করতে হবে। এটা কয়েকভাবেই হতে পারে। আমাদের যে কোষের ভেতরে অনেক তথ্য থাকে যেগুলো সবসময় প্রকাশিত হয় না, কেবল বিশেষ অবস্থায় প্রকাশিত হয়। কিন্তু আবার যদি আমি এইটা ভাবি যে আমি যেই কোডটি আমার এখানে যেভাবে আছে, সেটিকে আমি অন্য একটি বৈশিষ্ট্যে পরিবর্তন করে দেব, আমি নিজে করে দেব, তাহলে প্রাকৃতিকভাবেও যেমন হতে পারে, কিন্তু আমরা আমাদের ইচ্ছামূলকভাবেও কিন্তু আমরা এই পরিবর্তন করতে পারি, আমাদের প্রয়োজনে করতে পারি। তাহলে সেই প্রয়োজনগুলো কেমন হতে পারে? জীবের কিন্তু তার টিকে থাকা, তার বিকাশ, সব কিছুর জন্য আমরা বুঝতে পারছি যে এই জেনেটিক কোডের উপরে এবং এই জেনেটিক কোড অনুযায়ী তার যেই প্রোটিন তৈরি হচ্ছে তার উপরে সে নির্ভরশীল। তো আমরা আমাদের প্রয়োজনের খাতিরে, যেমন মানুষ হিসেবে বলছি, মানুষ যদি একটি প্রজাতি হিসেবে বিবেচনা করি, এই প্রজাতি যদি পৃথিবীতে আরও বেশি বিস্তৃতি লাভ করতে চায়, আরও সহজ জীবনযাপন করতে হয়, তাহলে তার অনেক কিছু দরকার। যেমন তার ওষুধ দরকার। তাহলে সে কোনো একটা ব্যাকটেরিয়াকে ইঞ্জিনিয়ারিং করে সে ব্যাকটেরিয়ার ভেতরে একটা ব্যাকটেরিয়াকে একটা কারখানার মতো সে ব্যবহার করছে, তাহলে সেই উদ্দেশ্যে সে ওটাকে ইঞ্জিনিয়ারিং করতে পারে। আমরা যেমন আমাদের নানান রকম খাদ্য এবং ফলমূল, এগুলো দরকার। তাহলে যেই খাদ্যগুলো এখন তৈরি হচ্ছে, সেটাকে যদি আমরা উৎপাদন আরও বাড়াতে চাই, অথবা সেটার যদি রং পরিবর্তন করতে চাই, টেস্ট পরিবর্তন করতে চাই, স্বাদ পরিবর্তন করতে চাই, এই সব কিছুর
জন্য আমাকে ওই জেনেটিক কোডে কিন্তু পরিবর্তন করতে হবে। সুতরাং আমাদের প্রয়োজনের খাতিরে আমরা ইচ্ছেমূলকভাবেও এই পরিবর্তনগুলো করতে পারি, যেটা আমরা ওই জিন এডিটিং প্রযুক্তির মাধ্যমে অর্জন করি। আমরা এই সামর্থ্য অর্জন করলাম আধুনিক বিজ্ঞানের ফলে, বায়োসায়েন্সের অগ্রগতির ফলে। এর কোনো অসুবিধা আছে নাকি, এবং সেটা আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি? জেনেটিক কোড আমরা বলছি যে একটা প্রচলিত একটা কথা আছে, ইটস আ ব্লু প্রিন্ট অফ লাইফ। তাহলে আপনি যখন একটি ব্লু প্রিন্ট, জীবনের নীল নকশা, জীবনের নীল নকশা, একেবারে এই কোর, এর উপর ভিত্তি করেই একটি জীব কিন্তু টিকে থাকছে এবং প্রজাতির বৈশিষ্ট্য কিন্তু নির্ধারিত হচ্ছে এর মাধ্যমেই। সুতরাং আমরা যদি জেনেটিক কোডে নানান রকম পরিবর্তন করি, হরহামেশা বিভিন্ন রকমের ইন্টারভেনশন যদি এর ভিতরে করি, একে যদি ডিস্টার্ব করি, তাহলে কিন্তু এখানে অ্যানোমালি হতে পারে অনেক রকম। প্রকৃতিতে কিন্তু এই অ্যানোমালিগুলো অত দ্রুততম সময়ে হয় না, অথবা অল্প কিছু হলেও সেটা প্রকৃতি নিজেই নিয়ন্ত্রণের একটি ব্যবস্থা করে। জি, কিন্তু আমরা যদি এটা একেবারে অনিয়ন্ত্রিতভাবে করি, তাহলে এই প্রকৃতির যেই ব্যালেন্স বা ভারসাম্য যেটা আছে সেটি কিন্তু বিনষ্ট হতে পারে। সুতরাং এবং এই যে পরিবর্তন, যেটি আমি হয়তো এক উদ্দেশ্যে করলাম, কিন্তু অন্য একটি আমার উদ্দেশ্যের বাইরেও কিছু নতুন বৈশিষ্ট্যের মধ্যে চলে আসতে পারে, কারণ আমরা তো সব কিছু জানি না এখনো। এই খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনি অল্প জেনে যদি পরিবর্তন করেন, তাহলে আপনার জানা যে ডোমেইন তার বাইরে অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত কিছু কনসিকুয়েন্স বা পরিণতি কিন্তু এখানে চলে আসতে পারে। সুতরাং এরকম কিছু ঝুঁকি থাকে। আমরা সায়েন্স ফিকশনে অনেক সময় দেখি যে বিজ্ঞানীরা কাজ করছেন, কোনো একটি ওষুধ তৈরি করছেন, একটি ইঁদুরের উপরে কাজ করছেন বা বানরের উপরে কাজ করছেন, তারপর বানরটি হঠাৎ অন্যরকম হয়ে গেল। এরকম অনেক সায়েন্স ফিকশন আছে। কিন্তু এই সায়েন্স ফিকশন কিন্তু এমনি এমনি আসেনি, এসছে এই ভয় থেকেই যে আমাদের জেনেটিক কোড, প্রত্যেক জীবের জেনেটিক কোড এত গুরুত্বপূর্ণ এবং সেখানে এটি পরিবর্তনের কনসিকুয়েন্স এত সুবিশাল যে এখানে আসলেই কিছু ঝুঁকি রয়ে গেছে। জীবের জেনেটিক কোড নিয়ে সুন্দর ও তথ্যবহুল আলোচনার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। মাউন্ট স্ট্রোমো মানমন্দির অস্ট্রেলিয়ার ক্যানবেরার বাইরে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে 770 মিটার উচ্চতায় মাউন্ট স্ট্রোমোতে এই মানমন্দিরের অবস্থান। এটি অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির রিসার্চ স্কুল অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সের একটি সহযোগী প্রতিষ্ঠান। 1924 সালে কমনওয়েলথ সোলার অবজারভেটরি হিসেবে মাউন্ট স্ট্রোমো মানমন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। অবশ্য এর এক দশক আগেই মাউন্ট স্ট্রোমোতে এই মানমন্দিরের পর্যবেক্ষণ কার্যক্রম শুরু হয়েছিল। টেলিস্কোপকে বলা হয় মানুষের জায়ান্ট আই। এই বিবেচনায় মাউন্ট স্ট্রোমো মানমন্দিরের অনেকগুলো জায়ান্ট আই মহাকাশের দিকে তাকিয়ে আছে আর অপেক্ষার প্রহর গুনছে কখন দেখা যাবে দূর মহাবিশ্বে সংঘটিত ঘটনামালার অন্তত শেষ চিহ্নটুকু। মাউন্ট স্ট্রোমো মানমন্দিরের অত্যাধুনিক টেলিস্কোপের মধ্যে জায়ান্ট ম্যাজেলান টেলিস্কোপ অন্যতম। এই টেলিস্কোপ দ্বারা মহাকাশের ম্যাজেলানিক ক্লাউডস বা ম্যাজেলানিক মেঘমালার ইমেজ ধারণ করা হয়। 1992 সাল থেকে 1999 সাল পর্যন্ত এই মানমন্দির থেকে 200 মিলিয়ন স্টেলার মেজারমেন্টস করা হয়। ছবি ধারণ হয় সুপারনোভা বিস্ফোরণের। গবেষণা চলছে ডার্ক এনার্জির অস্তিত্বের, যে ডার্ক এনার্জি মহাবিশ্বের প্রসারণকে ত্বরান্বিত করছে বলে বিজ্ঞানীদের অনুমান। মাউন্ট স্ট্রোমো মানমন্দির থেকে এই পর্যন্ত সার্ভে করা হয় 2,45,000 গ্যালাক্সির। মহাজাগতিক গবেষণায় নতুন নতুন বাতায়ন খুলে দিয়ে মাউন্ট স্ট্রোমো মানমন্দিরের টেলিস্কোপগুলো কাজ করে যাচ্ছে অবিরত। প্রতিষ্ঠার পর থেকে মাউন্ট স্ট্রোমো মানমন্দিরের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। বর্তমানে এই মানমন্দিরে একটি নিউ র্যাপিড সার্ভে টেলিস্কোপ ও স্কাই ম্যাপার স্থাপনের কাজ চলছে।